সাধে কোলে নেইনি, এভাবে তাকাবে না। কামিনী নিঃশব্দে হেসে একটু দূরে সরে গেলেন। নিয়ন তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে রইল। যাকে সে কামিনীর আত্মীয় ভাবছিল, সে আসলে ইজানের বউ। বুঝতে বেগ পেতে হলো না আর। ইজান বড় বড় পা ফেলে এগিয়ে গেল সিঁড়ির দিকে। অনিন্দিতা নড়াচড়া করল না। সেই সোফায় পুরো দিন কাটাতে চায় না। ইজান সিঁড়ির পা ফেলার আগে বলল, একটু ধরো আমাকে। হ্যাঁ। হতভম্ব স্বর অনিন্দিতার। ইজান চোখ রাঙায়। গলার দিকে ধরো, না হলে পড়ে যাবে। অনিন্দিতা ইতস্তত ভঙ্গিতে দুহাত পেঁচিয়ে ধরে ইজানের গলার কাজটাই। বিছানার উপর লম্বা হয়ে শুতে ইজান দরজা বন্ধ করে ফেলল। অনিন্দিতা হকচকিয়ে উঠল। দরজা লাগালেন কেন? ইজান সে প্রশ্ন কানেও তুলল না, বরং পাল্টা প্রশ্ন ছুড়ল। পড়লে কিভাবে? আপনাদের কুকুরটা তাড়া করছিল। ইজানের মেজাজ শিথিল হয় এবার। কালো পাঞ্জাবির বোতাম দুটো খুলে প্রলম্বিত নিঃশ্বাস ফেলে বলে, বাড়িতে নিয়ন যতক্ষণ আছে ভুলেও বেরোবে না ঘর থেকে। নিয়ন কে? যাকে নিচে দেখলে। ও, কিন্তু কেন? ইজান হৃদয় কুচকে বলে, তা জেনে তোমার কি কাজ? বাইরের লোকদের সামনে একদম বেরোবে না, পার ভেঙে রেখে দেবো। আশ্চর্য, আমি ঘরবন্দি হয়ে থাকতে পারবো না। ইজান কটমট চোখে তাকালো। আচমকা এক অদ্ভুত প্রশ্ন করল, তোমায় সোফায় কে বসিয়েছে? তোমার যা ওজন, মামুনি তো একা তুলতে পারবে না। অনিন্দিতা খেপে গেল। তার ওজন 56 কেজি, বেশি কই। ওর আগে চোখে তাকিয়ে বলল, আপনার মতো দানব তো নই আমি। প্রশ্নের উত্তর দাও। ওই নিয়ন না কে, উনি সাহায্য করেছে। ইজান জ্বলন্ত চোখে তাকালো, দাঁতে দাঁত পিষে বলল। ও তোমায় ধরেছে? অনিন্দিতা ভাবলেশীন গলায় মাথা নাড়ল। হ্যাঁ। ইজান দ্রুত বিছানায় উঠে বসল। কোথায় ছুঁয়েছে? অনিন্দিতা ঘাবড়ালো এবার। এই লোক চায় কি? আমতা আমতা করে বলল, সরুন একটু, বলছি। ইজান এক চুলও নড়ল না। অনিন্দিতা নাজুক হয়ে ধীরস্বরে বলল, হাত ধরেছে শুধু। ইজান গর্জে উঠল সঙ্গে সঙ্গে, খবরদার অনিন্দিতা, ভুলে ওর আশেপাশে যাবে না আর, জানে মেরে ফেলবো। বলেই সে চট করে বিছানা হতে নেমে গেল। বেরিয়ে গেল রুম থেকে। নিয়ন 2 দিন থাকবে শুনেই মেজাজ চটে গেল ইজানের। খাবার টেবিলে বসে রোজকার মতো আড্ডা হলো না। সবাই অনিন্দিতার চিন্তায় কাহিল, কিন্তু সিনথিয়া বেশ প্রফুল্ল চিত্তে খাবার গিলছে। তার এত খুশি লাগছে কেন সে নিজেও জানে না। ইজান খাবারকে উঠে দাঁড়ালো, গমগমে স্বরে বলল, অনিন্দিতার জন্য খাবার দিয়ে দাও মামুনি, আমি নিয়ে যাচ্ছি। সিনথিয়ার খুশিতে ভাটা পড়ল। চুপসানো মুখে সে ইজানের দিকে তাকালো এক পলক। ইজানের কথা মতো প্লেটে খাবার দিলেন কামিনী। চামচ দিতে গিয়েও কেন যেন দিলেন না। ইজান প্লেট নিয়ে সোজা উঠে এলো দোতলায়। অনিন্দিতা তখনও শুয়ে আছে। এক পাশে কোল বালিশ, অন্য পাশে মাথার বালিশ। গা গরম হচ্ছে ক্রমশ। ইজান ঘরে ঢুকলো আওয়াজহীন পায়ে। উচ্চস্বরে ডাকলো, অনিন্দিতা ওঠো, খেয়ে নাও, ওষুধ খেতে হবে। অনিন্দিতার বন্ধ চোখ যুগল কুচকে আসে। মসৃণ কপালে ভাঁজের সৃষ্টি হয়। ফাঁকা ঢোক গিলে সে আওড়ায়, খাবো না। ইজানের মেজাজ আগে থেকে চটানো। সে প্লেট রেখে লাফিয়ে বিছানায় উঠল। একটানে হাত চেপে অনিন্দিতাকে তুলে বসাতে মেয়েটা মাথায় ব্যথায় কুকড়ে ওঠে। আধো আধো চোখে তাকাতেই ইজান দমে যায়। তবে চোখ মুখের কঠোরতা কমায় না। বলে, চুপচাপ খাও, ওষুধ আছে, তর্ক করবে না। পিনপতন নীরবতায় আচ্ছন্ন হলো পুরো কক্ষ। কেবল অনিন্দিতার ঘন ঘন নিঃশ্বাস ফেলার আওয়াজ শোনা যাচ্ছে। মেয়েটার কোনরূপ হেলদোল টের পেল না ইজান। চাপা দীর্ঘশ্বাস বুক চিরে বেরিয়ে এলো। শার্টের হাতা গুটিয়ে প্লেট হাতে তুলল। ভাত মাখিয়ে বলল, হাঁ করো অনিন্দিতা। অনিন্দিতা বিরক্তি করল না। অস্বস্তিতে গাঢ় হয়ে সে হাঁ করল। ইজান আনাড়ি হাতেই এক লোকমা ভাত মুখে তুলে দিল ওর। সেই ক্ষণে ইজান উপলব্ধি করল ওর হাত অসম্ভব কাঁপছে। এর কারণও ওর জানা নেই। হাত ধুয়ে আসতে না আসতেই অনিন্দিতা ঘুমিয়ে তলিয়ে গেল। ওষুধের মধ্যে ঘুমেরও ওষুধ ছিল বোধহয়। ইজান ঝুঁকে একবার পরীক্ষা করলো, না, মেয়েটা গভীর ঘুমে। গলা অব্দি পাতলা কম্বল টেনে। ইজান বারান্দায় চলে এলো। রেলিং ধরে দাঁড়িয়ে রইল নিশ্চুপে। আজ তার খুবই গুরুত্বপূর্ণ মিটিং ছিল, বড় বড় নেতাদের সঙ্গে। সে মায়ের কল্পে অর্ধেক মিটিং ছেড়ে ছুটে চলে এসেছে। কিন্তু কেন কে জানে। ইজান কখনো সিগারেট ধরে দেখেনি। দিব্য অনেক চেষ্টা করেছিল একবার ওকে খাওয়াতে, ব্যর্থ হয়েছে। সিগারেট খেলে নাকি দুঃখ অস্থিরতা সব কমে যায়। ইজানের আজ খুব করে মন চাইছে একটা সিগারেট ধরিয়ে শক্ত বুকের ভেতরের অস্থিরতাদের কমাতে। অতসী অনিন্দিতার সাথে কথা বলেছে সকালে। সেই থেকে সে উতলা হয়ে বসে আছে। জাফর অফিসে, নিজস্ব গাড়ি তাদের একটাই। সে জাফরের সঙ্গে অতসীর একবার অনিন্দিতাকে দেখা না আসলে শান্তি পাচ্ছে না। অনেক ভেবেচিন্তে সে সিদ্ধান্ত নিল ইজানকে ব্যাপারটা জানাবে। সেই মোতাবেক সে মায়ের নিকটতে চুপি চুপি নাম্বারও জোগাড় করলো। করে ইতস্তত বোধ নিয়ে কল দিল। কল রিসিভ হলো সঙ্গে সঙ্গে। ওপাশাতে রাশভারী আওয়াজ ভেসে এলো, হ্যালো, কে? ভাইয়া,
আমি অতসী। চিনেছেন? উনি চিনেছি, পরিচয় দেয়া লাগবে না। গম্ভীরতা এবার কমে আসে। অতসী অনেকক্ষণ চুপ থেকে বলে, একটা হেল্প করবেন ভাইয়া? বলো, চেষ্টা করতে পারি। আমি আপিকে একবার দেখে আসতে চাই, কিন্তু কিভাবে যাব ভেবে পাচ্ছি না। ইজান অত্যন্ত নরম সুরে বলল, গাড়ি পাঠালে আসতে পারবে? জি ভাইয়া। ঠিক আছে, পাঠাচ্ছি। আপুকে বলবেন না ভাইয়া। আচ্ছা। অতসী কল কেটে দম ছাড়ে, চটপট রেডি হয়ে নেয়। আফরোজুর নিকট ছুটে এরপর মিন মিন আওয়াজে বলে, আম্মু বান্ধবীর বাসায় যাই। আফরুজা অতশত খেয়াল করলেন না। মাথা নাড়াতেই অতসা সোজা বেরিয়ে গেল। গলির মাথায় দাঁড়াতে একটা গাড়ির দেখা মিলল। গাড়িটা সোজা থামলো ওর পায়ের কাছে। অতসী মুখ এগিয়ে নেয় ড্রাইভিং সিটের দিকে। বুকে একটা অশান্তি, চোখে একজাক কৌতূহল। শরতের গম্ভীর মুখ দেখেই কৌতূহল পা গুটিয়ে পালালো ওর। গলা ছেড়ে বলল, আসসালামু আলাইকুম ভাইয়া। শরৎ সময় নিয়ে উত্তর দিল, বলল, ওঠো পেছনে। অতসী আরেকটু উকিঝুঁকি দিল। পুরো গাড়ি খালি, সে পেছনে বসবে। শরৎ কি ড্রাইভার? ও ভাবুক চিত্তে বলল, সামনে বসলে সমস্যা আছে ভাইয়া, আপনাকে তো ড্রাইভার লাগবে। শরৎ ফোঁস আওয়াজে নিঃশ্বাস ছাড়ে। এরপর ফ্রন্ট সিটের দরজা খুলে দিয়ে বলে। ওঠো ফাস্ট। অতসী দ্রুত পায়ে উঠে বসে ধরম করে দরজা লাগালো। টেনে টেনে বলল, থ্যাংক ইউ ভাইয়া। অনিন্দিতার কোমরের ব্যথা কমেছে, তবে সে এখনো বিছানা থেকে নামেনি। সকাল হতে কেউ না কেউ এই ঘরে আছে। অনিন্দিতার খুব খারাপ লাগছে। তাকে সবাই পাহারা দিচ্ছে যে। বাদ যায়নি নিয়নও, সেও কয়েকবার হানা দিয়েছে রুমে। অনিন্দিতাকে দেখেছে নিঃশব্দে, কোনোরূপ আলাপ হয়নি। অনিন্দিতাও আগ বাড়িয়ে কথা বলেনি। ইজানের ঘোর নিষেধ, অবজ্ঞা করলে কপালে শনিয়াছে। সে ভালো করেই জানে, বোঝে। ইজানের রাগ সে সরাসরি না দেখলেও কামিনী গত কয়েকদিনে গল্পের ফাঁকে একটা ধারণা মাথায় ঢুকিয়ে দিয়েছেন। সে রাগ উঠলে ভাঙচুর করতে দ্বিধা করে না। ইয়ামিন ইমাদকে সেই মেরে মেরে মানুষ বানিয়েছে। অনিন্দিতা সেসব শুনে হা হয়ে গেছে। সে কত তেড়ামি করেছে এই লোকের সঙ্গে। দিনে সে 4টা থাপ্পড় দেয় না, তাই তো অনেক। অনিন্দিতা আরেকটা ভাবনা মস্তিষ্কে পুষে রেখেছে। ইজান আসলে সে প্রথমবারের মতো তার নিকট একটা আবদার করবে, বিনয় নিয়ে, কোনো রাগারাগি ছাড়া। সে আবদার হচ্ছে ওই বাড়ি থেকে তার বই পুস্তক নিয়ে আসা। সে পড়ালেখা কোনো ক্রমেই ছাড়বে না। সংসার তো এমনিতেও করবে না সে। দুপুরের শেষ প্রহরে অতসী এলো। বাড়ির লোকদের সাথে কুশালাদি ছেড়ে সে চঞ্চল পেয়ে ছুটলো অনিন্দিতার রুমে। খেয়ালও করলো না শরৎ পিছু পিছু আসছে। ও রুমে ঢুকেই সোজা অনিন্দিতার উপর ঝাঁপিয়ে পড়লো, গালে চুমু বসিয়ে বলল, আপি সারপ্রাইজ। অনিন্দিতা ফিচেল হাসে। শুকনো মুখে সে হাসি বড্ড বেমানান। অতসী মুখ নামিয়ে বলল, ব্যথা বেশি পেয়েছো? আম্মুকে বলিনি, টেনশন করবে। ভালো করেছিস। আরে শরৎ ভাইয়া, ভেতরে আসুন। দরজার বাইরে দাঁড়ানো শরৎকে তখনই নজরে এলো অতসীর। শরৎ ইতস্তত মুখেই হাসল, হাত উঁচিয়ে বলল, এই ব্যাগটা ফেলে এসেছো? কালো ব্যাগটা দেখেই অতসী জিভ কাটে, তড়িঘড়ি করে উঠে আসে, ব্যাগ নিয়ে বলে, থ্যাংক ইউ ভাইয়া, ভেরি ভেরি থ্যাংক ইউ। শরৎ না চাইতেও মুখ দ্বারা অস্ফুট আওয়াজে বলল, ওয়েলকাম, ভেরি ভেরি ওয়েলকাম। অতসী বিকালে চলে গেল। শরৎই দিয়ে আসবে। অনিন্দিতা রুমেই বসেছিল সে সময়। ইয়ামিন ইমাদ এসে 2বার মাপ চেয়ে গেছে। ভাই তাকে একটু বকা দিয়েছে জ্যাকোর জন্য। অনিন্দিতা চরম অবাক হয়েছে। ওই লোকের এত দরদ তার প্রতি। মনে মনে ঘৃণার পাহাড় একটু আধটু কমল বুঝি। ইজান চলে এলো সন্ধে নামার আগে। কোনো দিক খেয়াল ছাড়াই সে সোজা দোতলায় উঠে গেল। ইয়াকুবকে দেখে নিজের রুমে ঢুকলো। হেলান দিয়ে বসেছিল অনিন্দিতা, হাতে একটা ম্যাগাজিন। ইজান তাকে দেখেও না দেখার ভান করে ওয়াশরুমে ঢুকে কাপড় পাল্টালো। এরপর বেরিয়ে দরজা আটকালো। সবটাই করলো সে আওয়াজহীন। বেডসাইডের ল্যাম্পটা জ্বলছে। টিমটিম আলোয় পরিষ্কার অনিন্দিতার মুখ। গভীর মনোযোগী বনে সে ম্যাগাজিনের দিকে তাকিয়ে আছে। ইজান ঠোঁট চেপে শীতল গলায় প্রশ্ন করলো, ব্যথা কমেছে? সংক্ষেপে উত্তরটাই সন্তুষ্ট হলো না ইজান। পুনরায় প্রশ্ন করলো, ডিনার করেছো? জি। গোসল? না। নড়ে চড়ে উঠল অনিন্দিতা। ইজান নাক সিটকালো। ছি, তোমার সঙ্গে আমি ঘুমাবো কি করে? অনিন্দিতা তেতে উঠল। আজব, একদিনেই তো গা মুছেছি। কে মুছিয়ে দিয়েছে? মামুনি। যাক ভালো। ওই নিয়ন পিয়ন রুমে এসেছিল? অনিন্দিতা খিলখিল আওয়াজে হেসে ফেলতেই তার চোখ বনে গেল ইজান। মনোমুগ্ধর ন্যায় ও তাকিয়ে রইল মেয়েটার দিকে। পাক্কা 1 মিনিট পর হাসি থামলো অনিন্দিতার। বলল, দারুণ নাম তো, নিয়ন পিয়ন। হ্যাঁ বলো, এসেছিল? একা আসেনি, মামুনির সঙ্গে এসেছিল।
ইজান ধপ করে শুয়ে পড়লো একপাশে। চোখ বুজে ফেলতেই অনিন্দিতা নরম গলায় জিজ্ঞেস করলো। ডিনার করবেন না? ইজান অবাক হলো, তবে চোখ খুলল না। অস্ফুট স্বরে জবাব দিল। বাইরে খেয়েছি, তোমার চিন্তা করতে হবে না, নিজের খেয়াল রাখো, সেটাই এনাফ। অনিন্দিতা অদেশীন গলায় আচানক বলল। একটা জিনিস চাই। কি? অ্যাডমিশন দিব। গুড ডিসিশন। এমপির ওয়াইফ তো অশিক্ষিত হলে চলবে না। অনিন্দিতা থমকালো। ইজানের কণ্ঠে কৌতূহল। কত সুন্দর, সহজ করেই না ওয়াইফ সম্বোধনটা করলো, অথচ অনিন্দিতা তাকে এখনো স্বামী হিসেবে মানতেই পারে না। ওকে নিশ্চুপ থাকতে দেখে চোখ খুলল ইজান। চোখাচোখি হলো। বাদামি চোখ জোড়ায় আলাদা সৌন্দর্য, গলার কাছে তিলটাও দৃশ্যমান। ইজান চোখ সরালো, এলোমেলো গলায় বলল। জাস্ট কিডিং। ইজানের ব্যক্তিত্ব বাহিরের মানুষের সঙ্গে গম্ভীর, অহংকারী, তবে অনৈতিক কাজ কারবারে সে নেই। ইদানিং তার কি হয়েছে সে জানে না। অনিন্দিতা নামক মেয়েটির সঙ্গে সে সহজ হওয়ার প্রয়াস চালাচ্ছে। ইজান নিজের এই আমূল পরিবর্তন দেখে হতবাক হলেও পরক্ষণে সে নিজের মনকে সান্ত্বনা দেয়। এসব কিছুই অনিন্দিতার ভেতর পড়ার জন্য নিনজা টেকনিক। সে যত সহজ হবে, মেয়েটা একসময় নিজেকে বইয়ের পাতার মতো মেলে ধরবে। এরপর ইজান তার নেক্সট মুভ সম্পর্কে অনায়াসেই ধারণা করতে পারবে। মনকে সান্ত্বনা স্বরূপে কথাগুলো জানিয়ে সে নিজের মিশ্র অনুভূতি দমিয়ে রাখতে চাইছিল। সেই কাজে ভাটা পড়ল খুব শীঘ্রই। সকালে দেরিতে উঠে বাইরে বেরোতেই সে তবদা খেল। ইয়াকুবের রুম হতে হাসির শব্দ আসছে, কানে ঝংকার তুলল সেই শব্দ। ইজান দ্রুত পায়ে সেখানটাই যায়। ভিড়িয়ে রাখা দরজা হতে উকি দিতে সে থমকে যায়। অনিন্দিতা সকাল হতেই ঘর ছেড়েছে। কোমরের ব্যথা কমেছে বেশ। সে ফ্রেশ হয়ে নিচে যায়নি, এসেছে ইয়াকুবের রুমে। ইয়াকুব নিশ্চুপে চোখ বুজে পড়ে আছেন, তবে ঠোঁটের ভাঁজে এক বিস্তর হাসি বিরাজ করছে। ইজান তাজ্জব হয়, ইয়াকুব কত বছর পর এত সুন্দর করে হাসছেন, সে হিসেব যে নেই। অনিন্দিতার কথোপকথন তখনও চলমান। শশীও হাসছে। কি নিয়ে হাসাহাসি হচ্ছে সেটা ঠাউর করা যাচ্ছে না। হাসি থামিয়ে অনিন্দিতা ইয়াকুবের দিকে চোখ ফেরালো। থেমে থেমে খুশির ঝলক চিলকে উঠছে তার চেহারায়, কিন্তু তা ইজান দেখতে পারছে না। বাবা, আপনি সত্যিই মামুনিকে তুলে নিয়ে বিয়ে করেছিলেন? ইয়াকুব না ভরকালেও ইজান ভরকালো। মারাত্মক হতবুদ্ধি হয়ে সে না পারতেই ঘরে প্রবেশ করলো। এই মেয়ে এত কাহিনী জানলো কিভাবে? নিশ্চয়ই শশীর কারবার এসব। শশীর বয়স বড় জোর 20। 4 বছর ধরে এখানে আছে। কামিনী তার সঙ্গে প্রায়ই গল্পগুজব করেন। সেই বদলতেই আজ এই পরিস্থিতি। ইজান সোজা এসে দাঁড়ালো অনিন্দিতার পেছনে। ইয়াকুবের উত্তর দেয়া আর হলো না। ইজান কেশে গলা ছাড়তেই অনিন্দিতা লাফিয়ে ওঠে। ভূত দেখার মতো চমকে আবার সেই চমক মিউয়ে যায়। তীক্ষ্ণ চোখে তাকিয়ে সে প্রশ্ন ছুড়ে। আপনি কখন এলেন? ইজান অবাক হতে গিয়েও হয় না। প্রশ্ন করার সাহস সেই মেয়েটাকে দিয়েছে। ও অনিন্দিতার প্রশ্নের কাছেও ঘেঁষল না। বাবার দিকে চেয়ে প্রশ্ন করল। ওষুধ পড়েছে সকালের? শশী চটপট গলায় বলল। জি ভাইজান, ভাবি মনেই খাইয়ে দিয়েছে। ভালো, তুই নাস্তা করেছিস? শশী মাথা নাড়ায় উপর নিচ। জবাব পেয়ে যান বেরোতে চায়। অনিন্দিতা বড্ড অপমানিত বোধ করে। লোকটা কি ওকে দেখছে না? সে কি অন্ধ? কাল অব্দিও কত খেয়াল রাখলো, আজ হঠাৎ তেমন নজর আন্দাজ করছে কেন? অনিন্দিতা গোমরা মুখে চেয়ে রইল। সে সকালে নাস্তা করেনি এখনো, অথচ সেই খবর কেউ রাখেনি। ইজান ঘর থেকে বেরিয়ে হাঁসফাঁস করে উঠল। বাবার সামনে মেয়েটাকে ডাকতে অস্বস্তি লাগছিল ভীষণ। ও দরজার সামনে পায়চারি জুড়ে উচ্চস্বরে হঠাৎ ডাকলো। শশী, এই শশী, বাইরে আয় একটু। শশী এক ছুটে বেরিয়ে এলো। ইজান এদিক ওদিক তাকিয়ে নিজের জড়তা কাটাচ্ছিল। রাশভারী আওয়াজে সে জানালো। ওকে বলিস নিচে আসার জন্য, নাস্তা করতে। শশী ঠোঁট চেপে হেসে মাথা দোলালো। ঘরে ঢোকার জন্য পা বাড়াতে ইজান ফের বলল। আর আর বলিস আমি অপেক্ষা করছি, দেরি যেন না হয়। শশী মুখ ঘুরিয়ে হেসে ভেতরে ঢুকলো। অনিন্দিতার কাজ ঘেঁষে দাঁড়িয়ে কণ্ঠ খাদে নামিয়ে বলল। ভাবিমণি, আপনাকে ভাইজান ডাকে, নিচে নাকি অপেক্ষা করছে। যান চলতি, না হয় রেগে যাবে। অনিন্দিতা নিজের অভিব্যক্তি দেওয়ার সুযোগই পেল না। তার পূর্বেই শশীর রুম হতে তাকে ঠেলে পাঠালো। করিডোর ছেড়ে সিঁড়ি ভেঙে নামতে নামতে সে গভীর ভাবনায় মত্ত হল। আচ্ছা, মানুষটা কি সত্যি এমন, নাকি এরকম বিনা স্বার্থে সুন্দর ব্যবহার করছে অন্য কোনো মতলবে? অনিন্দিতা দ্রুত পায়ে ধূপধাপ নেমে আসছিল। তখনই ডাইনিং স্পেসতে এক বাসখাই গলার ধমক ভেসে আসে। এবার কোমর ভাঙলে কেউ তুলতে এলে তাকে শুদ্ধ মাথায় তুলে আছাড় মারবো। সে সিঁড়িতে বাড়ানো পাটা গুটিয়ে এলো। অনিন্দিতা হা হয়ে চাইল সামনের দিকে। ডাইনিং স্পেসটা এখান থেকে দেখা যায়। মাথার চেয়ারে ইজান বসে, এক পাশে তার 2 ভাই, অন্য পাশে নিয়ন, সুভা। সবার দৃষ্টি একযোগে এদিকেই। অনিন্দিতা চিত্ত সম্পূর্ণ গুটিয়ে এলো।
সবার এমন হাস্যকর দৃষ্টি তার মোটেও সহ্য হচ্ছে না। সে ধীর পায়ে বাকি এক সিঁড়ি নেমে একটা চেয়ার এসে বসলো। পাশে সুভা, তার পাশে নিয়ন, অর্থাৎ ও তার নিয়নের মধ্যে সুভা বসে আছে। ব্যাপারটাই সমস্যা ছিল না কারোরই, তবে সুভা স্কুলের জন্য উঠে যেতেই সমস্যা বাঁধলো। নিয়ন চট করে সুভার চেয়ার দখল করলো, একটা সৎফুল্লতা প্রকাশ করে বলল, ভাবির সঙ্গে তো আলাপ করিয়ে দিসনি ইজান, নিজেই আলাপ সারবো নাকি? সেই কথা কানে এক চুলো প্রবেশ করলো না ইজানের। সে জ্বলন্ত চোখে তাকিয়ে রইল অনিন্দের দিকে। ফুসফুস করে ভারী নিঃশ্বাস ছাড়ল বার কয়েক। চোখের দৃষ্টিতে অগ্নিশিখা চুইয়ে পড়ছে যেন। অনিন্দিতা সেই দৃষ্টির বিপরীতে অসহায় বনে মাথা নুইয়ে ফেলল। সঙ্গে সঙ্গে মাথার কাপড়টা খসে পড়ল। পরনে তার একটা শুভ্র রঙের ড্রেস, ওড়নাটা পাতলা ফিনফিনে, তার উপর শ্যাম্পু করা চুল কোনো ক্রমে মাথায় টেকানো যায় না। পিন দিয়ে আটকাতে ভুলে গেছিল অনিন্দিতা। ওড়না পরা 2 সেকেন্ডের মাথায় সে আবার সেটা মাথায় তুলে ফেলল। তবে ইজান সেসব দেখল না, চিবিয়ে চিবিয়ে বলল, আলাপ পরে সারা যাবে, ও এখন অসুস্থ। নিয়ন অবাক নেত্রে তাকিয়ে আপাতমস্তক মেয়েটাকে পরখ করলো, বলল, কি বলিস? দেখে তো একদম ফিটফাট লাগছে। কি সুন্দর হেঁটেও এলো। কি ভাবি, ব্যথা কমিনি? অনিন্দিতা সে কথা জবাব দেওয়ার পূর্বে ইজান ধমক ছুড়ল। ঘরে যাও অনিন্দিতা। অনিন্দিতা উঠে দাঁড়ালো। অসহায় নেত্রে একবার ইয়ামিন ইমাদকে দেখে নিল। ওরা দুজনে হাঁ হয়েছে, চলমান নীরব দ্বন্দ্ব মনে মনে উপভোগ করছে। যদিও ভাইয়া যে জেলাস হচ্ছে তা বুঝতে ওদের এক লহমাও লাগেনি। অনিন্দিতা সুরসুর পায়ে সিঁড়ি বেয়ে উপরে উঠে এলো। ইজানের খাওয়া তখন অর্ধেক শেষ। নিজের প্লেটে এসে আরো 2টো রুটি একটু সবজি তুলল। নিয়ন না পেরে জিজ্ঞেস করলো, ভাবি তো খেতেই পারলো না, আর তুই পেট পুরে এত গিলবি? ইজান রক্তিম চোখে তাকালো। নিয়ন ওর সমবয়সী। নিয়নের চরিত্র, আচার আচরণ ওর রপ্ত। সে জানে নিয়ন কেমন। চোখ রাঙানোতেও বিশেষ লাভ হলো না। নিয়ন কাঁধ উছিয়ে বলল, চোখ দেখাস না, আমি তোর চামচাদের মতো না যে ভয় পাবো। ভয় পাওয়ার জন্য তো চোখ দেখাচ্ছি না, বাউন্ডারির ভেতরে থাকিস। প্রাচীর টপকাতে গিয়ে নিজেই না টপকে যাস, খেয়াল রাখিস। ইজান হাসলো, আওয়াজহীন। অকস্মাৎ অদ্ভুত হাসির কারণটা কেবল সেই জানে। নিয়নে তা বোধগম্যের বাইরে। ইজান উঠে দাঁড়িয়ে বলল। ইজান বড় বড় কদম ফেলে দোতলায় উঠে গেল। ইয়ামিন ইমাদের খাওয়া শেষ, ওরাও নিঃশব্দে উঠে পড়ল। বিশাল টেবিলে বসে রইল একমাত্র নিয়ন। অনিন্দিতা বারান্দায় এসেছে। খোলামেলা একটা স্পেস, গ্রিল ছাড়া, হাফ রেলিং দেয়া, সাদা রঙের আস্তরণ সবকিছুতে। একটা বেতের মোড়া আর ছোট্ট টেবিল রাখা। মোড়াটা একবার বসলো অনিন্দিতা, গালে হাত ঠেকিয়ে। ভাবুক হতে গলা হতে অদ্ভুত শব্দ নিঃসৃত হলো। সে সঙ্গে সঙ্গে পেট চেপে ধরল। খিদের কারণে পেট ফেটে চৌচির। মন খারাপ হলো ওর। 11টা হতে চলল। নিচে চুপি চুপি নামলেও ওই নিয়ন সামনে চলে আসবে। ভাবনার মধ্যে আগমন ঘটল ইজানের। কোনো ক্রমে ভালো মন্দ কথা ছাড়াই একটু আগের ন্যায় ধমক উঠল, পুরো ঘর খুঁজে চলেছি তোমায়, আর তুমি এখানে হাওয়া খাচ্ছ? অনিন্দিতা সেই ধমকের তালে কেঁপে ওঠে। তৎক্ষণাৎ উঠে দাঁড়ায়। ইজান দাঁতে দাঁত পিষে বলে, ঘরে আসো, খাবার এনেছি। অনিন্দিতা দ্রুত ঘরে আসে। এটো প্লেট দেখে সে আর চোখে চায়, বলে, আপনি এই প্লেটে খেয়েছেন? ইজান তীক্ষ্ণ চোখে তাকায়। বুঝতে পারে মেয়েটার পরবর্তী কথা। জবাবে সে হ্যাঁ বললে মেয়েটা বেঁকে বসবে, বলবে সে এই প্লেটে খাবে না। ইজান তপ্ত নিঃশ্বাস ফেলে। প্লেট হাতে তুলল, রুটি ছিঁড়ে সবজিতে ডুবিয়ে আবার প্লেট রেখে দিল। এরপরই দ্রত্ব ঘুচালো। বাম হাতে অনিন্দিতার 2 গাল চেপে ধরতে মেয়েটার মুখ হা হয়ে গেল। সেই ফাঁকেই রুটিটা গুজে সরে এলো ইজান, বলল, আমি নরমভাবে কথা বলি বলে ভেবো না সবসময় তারামো করে পার পাবে। যেই গালে রুটি চিবোচ্ছ সেই গাল কিন্তু আস্ত রাখবো না এরপর। ভরসন্ধ্যায় একটা অচেনা নাম্বার থেকে কল এলো। খুশি ফোন টোন হাতে নেয় খুব স্বল্প সময়ের জন্য। পুরো দিন রান্নাবান্না করে, বুয়াদের সঙ্গে আড্ডা দিয়েই পার হয়ে যায়। সন্ধ্যা দিকে একটু ফোন ঘাটে। রাতে নিবরাস এলে তাকে নিয়েই ব্যস্ত থাকতে হয়। ফোনে নাম্বার সেভ করা মোটে 4টা। এর মধ্যে 2টো নাম্বারই নির্বাসের, একটা দারোয়ান চাচার আর একটা ওর ভাইয়ের। খুশির 7 কুলে আত্মীয় বলে ওই একটা আপন ভাই। মা বাবা কাউকেই খুশি বেশি দিন পায়নি। ভাই মানুষ করেছে, বিয়েও দিয়েছে। খুশি ভাইয়ের প্রতি অত্যাধিক কৃতজ্ঞ। নিবরাসকে সে শুরুতে মানতে পারত না, বুঝতে পারত না। বয়স তার চেয়ে বেশি, তার উপর আগেও বিয়ে হয়েছিল। এমন পুরুষকে সহজে কোনো মেয়েই বা মেনে নেবে?
তবে নিবরাস প্রথম দিকে খুবই ধৈর্যশীল ছিল। সে খুশিকে সময় দিয়েছে। এরপর হাতের মুঠোয় নিয়ে এমন চ্যাপটা করেছে, খুশি নিবরাস বলতেই অজ্ঞান হয় এখন। খুশির অবশ্য এখন আর কোনো আক্ষেপ নেই। তার মতো ভীতু মেয়েকে যে নিবরাস এত ভালোবাসবে তা তো কল্পনার বাহিরে ছিল ওর। খুশিও বিপরীতে তাকে মনে প্রাণ দিয়ে ভালোবাসে। শতভাবনার মধ্যে ফোনটা পুনরায় বেজে ওঠে। হকচকিয়ে উঠে খুশি। আননোন নাম্বারটায় চোখ বুলিয়ে ইতস্তত করে ফোন হাতে তোলে। আশ্চর্য, ভয়ে ওর শরীর শিথিল হয়ে আসছে কেন। ও অনেকক্ষণ সময় নিয়ে 11টা ডিজিটে চোখ বুলালো। এর মধ্যে কল আরেকটাবার কেটেও গেল। সঙ্গে সঙ্গে আবার ব্যাকও এলো। কার এত দরকার রে ভাই? খুশি বিড়বিড় করে রিসিভ করে এবার, তবে আগ বাড়িয়ে কথা বলে না। ওপাশতে এক শীতল পুরুষালী কণ্ঠ ভেসে আসে। হ্যালো মিস বিউটিফুল। প্রথম শব্দটা ঠিক ছিল, শেষের শব্দ শুনে জান প্রাণ শুকিয়ে এলো খুশির। গলা চিরা অস্ফুটও বেরিয়ে এলো। কে? আমাকে এখন তুমি চিনবে না, চেনা জানার জন্য অনেক সময় পড়ে আছে সামনে। অ্যান্ড আই হোপ তখন তুমি আমায় ভালো করেই চিনবে। মিসেস খুশি জুবাইর, ভালো থেকো। টেক কেয়ার অফ ইউর সেলফ সুইটি। খুশি কিছু বলার পূর্বে কল কেটে যায়। ও কাপা কাপা হাতে ফোন রাখে বিছানার উপর। কে এই লোক? সে খুশিকে চেনে? কিসের ইঙ্গিত দিল? খুশি তো ঘর থেকে বেরোই না, তাকে সে চিনবেও বা কি করে? ফাঁকা ঢোক গিলে খুশি, মাথায় আরেক চিন্তা ঢুকে। নিবরাস ভীষণ রেগে যাবে, ফোন টোন হাসার দিয়ে ভেঙেও ফেলতে পারে, তাতে কোনো সন্দেহ নেই। খুশি চটপট হাতে ফোন তুলে কল লিস্ট থেকে নাম্বারটা সরায়। তার আগে ব্লক করতে ভুলে না। ফোনটা পুনরায় রাখার ক্ষণে কলিং বেল বেজে ওঠে। খুশি নিজেকে ধাতস্থ করে, এরপর ছুটে দরজার দিকে। দূরবীন দিয়ে তাকিয়েও বিশেষ লাভ হয় না। নিবরাস বাইরে থেকে ওখানে হাত দিয়ে রেখে মজা করে প্রতিদিন। খুশি তাতেই বুঝে যায় নিবরাস এসেছে। ও মুখে চওড়া হাসি টেনে দরজা খুলতেই নিবরাস ঝাঁপিয়ে পড়ে ওর ওপর। হাতে থাকা বিশাল আকৃতির ফুলের তোড়া ওর দুই হাতে ধরিয়ে খুশির কোমর চেপে ধরে। খুশি গোল গোল চোখে তাকায়। নিবরাসের আজ মুড ভালো, কেমন হাসি হাসি মুখে চেয়ে আছে। খুশিও হাসলো। নিবরাস গালে চুমু দিয়ে বলল, খুশবু, আজ আমরা বাইরে ডিনার করব, যাও রেডি হয়ে নাও। খুশি মাথা দোলায়, বলে, ছাড়ুন তো আগে, আপনিও ফ্রেশ হন। ছাড়ছি। ফুলগুলো কোথায় রাখো তো, ঠোঁটের নাগাল পাচ্ছি না। খুশি হতভম্ব হলো। দুজনের মাঝখানে দূরত্ব ফুলের তোড়াটাই সৃষ্টি করেছে। নিবরাস খুশির অপেক্ষা করলো না। এই মেয়েটা রিয়াকশন দেয় বেশি, আর নিবরাস অ্যাকশনে বিশ্বাসী। সে নিজেই তোড়াটা সোফার দিকে ছুঁড়ে আস্তে করে খুশির গলার দুপাশে হাত রেখে ঠোঁটে গেল। দূরত্ব যখন 1 ইঞ্চি, তখনই হঠাৎ নিচের মাথা সরিয়ে ফেলল নিবরাস। মাথা হালকা কাত করে খুশির চোখে চোখ রাখলো। খুশি অবাক হলো। নিবরাস বলল, সব সময় আমি কেন? খুশি লজ্জায় আড়ষ্ট হলো। নিবরাস ঠোঁট কামড়ে দাঁড়িয়েই রইল। খুশি বুঝলো নিজ থেকে না এগোলে আজ আর ছাড়া মিলবে না। খুব ভেবেচিন্তে সে মুখ এগোলো, চোখ বুজে অধরে অধর মিলালো আলতো স্পর্শে। আলতো ভাবটা কাটানোর দায়িত্ব নিবরাসের। সে সঙ্গে সঙ্গেই খুশিকে নিজের নিয়ন্ত্রণে নিয়ে নেয়। কোমরের একটু উপর অবধি বাদামি ঢেউ খেলানো চুলের দৈর্ঘ্যতা, চুলগুলো একদম সোজাও নাই, সমুদ্রের তীরে আশ্রে পড়া ঢেউয়ের মতো মাঝখান। অনিন্দিতা চোখ চুলের এই রং পেয়েছে তার মায়ের থেকে। পরিচিত কেউ তাকে দেখলেই আফসোস করে ওঠে তার মায়ের জন্য। তার চেহারায় নাকি মালিনীর ছাপ একদম সুনিপুণ হাতে বসিয়ে দেয়া হয়েছে। সেসব আফসোস শুনে অনিন্দিতার বুক ভার হয়ে আসে। সবার বাবা মা আছে, ওর কেন নেই? মা বাবার চেহারাগুলো এখন আর মানুষপটে স্পষ্ট করে ভাসে না, তাই ও রোজ ফোন বের করে পুরনো একটা ফ্যামিলি ফটো দেখে। সে নিজের মা বাবার চেহারা ভুলতে চায় না, কখনো না। অনিন্দিতাও বাড়ি থেকে নিজস্ব ফোনটা নিয়ে এসেছে। ফোনটা জাফর কিনে দিয়েছিলেন। অধিকাংশ সময় তিনি রূঢ় আচরণ করলেও মাঝে মধ্যে তার মধ্যে একটু সদয় আচরণের উদয় হতো। তেমনই কোনো এক সময়ে তিনি এই ফোনটা অনিন্দিতাকে কিনে দিয়েছিলেন। ফোন পেয়ে অনিন্দিতা বেশ ভালোই খুশি হয়েছিল। সে ভেবেই নিয়েছিল জাফর পাল্টে গেছেন, কিন্তু সে ভুল ছিল। পরের দিনই তিনি ওর বাবাকে নিয়ে কটু কথা বলেছেন। অনিন্দিতা সেসব ভুলার মেয়ে নয়। ইজান নিঃশব্দে ঘরে ঢুকলো। বিশালাকার রুমটির এক কোনায় দাঁড়ানো নারী অবয়বটি দেখেও বিশেষ ভাবান্তর হলো না। বারান্দার লাইট বাদে আর কোথাও থেকে কোনো বাড়তি আলো আসছে না। ইজান ধীর পায়ে হাঁটা ধরল বারান্দার দিকে। দরজাটা আটকাতেই পুরো ঘর ঘোর অন্ধকারে আচ্ছন্ন হয়। ইজান দাঁড়িয়ে রয় মূর্তির মতো। ঘরের কোনা কানা সব তার মুখস্থ। সে দিব্যি অন্ধকার ডিঙিয়ে বিছানায় গিয়ে শুতে পারবে, কিন্তু এই মেয়েটা কি করবে সেটাই দেখার অপেক্ষায় সে। ইজান অনেকক্ষণ ঠায় দাঁড়িয়ে রইল। মিনিট 5 গড়াতেই উচ্চস্বরে মেয়েলি আওয়াজটা থেমে থেমে কানে বাড়ি খায়। আলো জ্বালান, আমি কি কিছু দেখছি না? আমি ভাঙা সিক্ত কণ্ঠস্বর। ইজান তড়িৎ বেগে বারান্দার দরজা খুলল। 1 সেকেন্ডও না খুইয়ে সে দানব পায়ে এগিয়ে এলো।
অনিন্দিতা মুখ তুলে চাইল তখন। ভেজা আখিদয় দেখে থমকালো ইজান, অবিশ্বাস্য গলায় আওড়ালো, তুমি কাঁদছো? অনিন্দিতা মাথা নুয়ে ফেললো আবার। ইজান খেয়াল করলো মেয়েটার দীঘল বাদামি কেশ কাঁধের দুপাশে এলোমেলো হয়ে আছে। ইজান অপ্রস্তুত গলায় প্রশ্ন করলো, কি হলো? কথা বলো, কান্না কেন করছো? অনিন্দিতা উত্তর দিল না। ইজানকে সম্পূর্ণ উপেক্ষা করে সে বিছানায় এসে শুয়ে পড়ল। অক্ষিকোটরে আটকে রাখা পানিগুলো এবার গড়িয়ে পড়ল বালিশে। ইজান এমন প্রত্যাখ্যান মেনে নেওয়ার পাত্র তো মোটেও নয়। সেও চটজলদি ওর কাছে গেল, কণ্ঠে গম্ভীরতা ঢেলে বলল, এই মেয়ে, ওঠো, প্রশ্নের উত্তর দাও। ঘুমাবো। ঘুমাও না হয় নাচো, আগে বলো কান্না কেন করছো? অনিন্দিতা না পারতে উঠে বসলো। দুহাতে গাল মুছতেই আবারও হুড় করে শ্রদ্ধার মতো নোড়াজল গড়িয়ে পড়ে। ইজান তাজ্জব বনে গেল। মামলা তো সিরিয়াস। ইজান হাঁটু গেড়ে বসলো সামনে। মেয়েটার উচ্চতা কত কে জানে, তবে তাকে ইজানের সামনে নিতান্তই পুচকে এক মেয়ে দেখায়। দুজনের মধ্যকার দূরত্ব আঘাত বোধ হয়। অনিন্দিতার দুপাশে খাটের উপর হাত রেখে ভর স্থির করে ইজান। না চাইতেও মুখ হতে নরম সুর বেরোয়। কেউ কিছু বলেছে? দুপাশে মাথা নাড়ায় অনিন্দিতা। ইজান অধৈর্য হয়। তাহলে? অনিন্দিতা মুখ খুলে বহু কষ্টে, বাবা মাকে মনে পড়ছে ইজান, আমাকে একটু ওদের দেখতে নিয়ে যাবেন? অদ্ভুত বাক্যে। ইজানের জানা মতে মেয়েটার বাবা মা কেউ জীবিত নেই, একদম কনফার্ম। তাহলে মেয়েটার কোনো দেখা করার কথা বলছে। ইজান দূরত্ব ঘোচালো। অনিন্দিতার শরীর দুলছে, কান্নার তালে তালে কেঁপে উঠছে থেকে থেকে। কান্নার আওয়াজও কানে আসছে এখন। ইজান ঢোক গিলে। এমন মুহূর্তেও তার চোখ আটকায় অনিন্দিতার চোখের দিকে। কিঞ্চিত লাল হওয়া চোখকে কাউকে বেসামাল করে দিতে পারে? অবশ্যই পারে। এই যে ক্ষণিকের মাথায় অস্থির হলো ইজান। দিক বিদিক শূন্য হয়ে সে মুঠোয় পুড়ে নিল অনিন্দিতার হাত। অনিন্দিতাও কান্নার তালে এত কিছু খেয়াল করলো না। ইজান ভারী স্বরে বলল, কোথায় যাবে বলো? কবর দেখবো, অনেক বছর ধরে যাইনি। ইজানের নিঃশ্বাস ভারী হয়ে আসে। কোনো মতে দম টেনেও বলে, আচ্ছা এখন ঘুমিয়ে পড়ো, কাল নিয়ে যাব। অনিন্দিতা ঠায় বসে রইল। ইজান হাত ছাড়ল অবিলম্বে। ফের বলল, ঘুমাও অনিন্দিতা, না হলে কাল যেতে দেরি হবে। অনিন্দিতার সঙ্গে সঙ্গে গা এলিয়ে দিল। ইজান চট করে বারান্দায় চলে এলো। আজ রাতে আর তার ঘুম হবে না। ইয়াকুব ছিলেন এককালের এমপি, ওনার বাবাও মন্ত্রী ছিলেন। দ্বিতীয়বারের মতো ইয়াকুব যখন এমপির নমিনেশন পেলেন, সেবার আর এক ভয়াবহ অ্যাক্সিডেন্ট হয়, তা আবার পাহাড়ি এলাকায়। গাড়িটা উল্টে পাল্টে খাদে পড়ে। সে অবস্থা থেকে বেঁচে ফিরেছেন। কত নির্ঘুম রাজ্যে ওনার পরিবার কাটিয়েছে। পরিকল্পিত সেই অ্যাক্সিডেন্টের পেছনে যে ছিল, তাকে নিজ হাতেই শাস্তি দিয়েছে ইজান। সেই কথা অবশ্য চাপা থাকেনি। রাজনীতিতে পা ফেলতেই বাতাসের বেগে তা ছড়িয়ে পড়েছে। সেই থেকেই শরীরে খুনি তকমাটা লেগে গেছে। ইজান অবশ্য তা নিয়ে মাথা ঘামায় না। সেই তকমা নিয়ে খুশি। এই ঘটনা থেকেই না হয় শত্রুরা বুঝুক তাদের আগাম পরিণতি। তবে মাঝে মধ্যে ইজানের বুক ফেটে আসে। 3 ছেলের মধ্যে ইয়াকুব ইজানকে সবচেয়ে বেশি ভালোবাসতেন। তাকে বড়ও করেছেন নিজের আদর্শে। ইজানের তাই তার প্রতি টানটা একটু বেশি। অনিন্দিতার ঘুম ভাঙল 7টায়। সামনের দেয়ালে একটা বিশাল ঘড়ি টানানো, সেটাই চোখ গেল প্রথমে। এরপর হুড়মুড় করে উঠে বসলো ও। কাউচের ওপর ঘুমন্ত ইজানকে দেখে তার চোয়াল ঝুলে পড়ল। হাসিয়ে পেল। লোকটা ঘুমোচ্ছে অদ্ভুতভাবে, অর্ধেক পা মাটিতে, শরীর কাউচে, মাথায় হাত। অনিন্দিতা উঠে এসে ওর পাশে দাঁড়ালো। কোমরে হাত রেখে ইজানের দিকে তাকালো। হলদেটে ফর্সা মুখ, লম্বায় স্বাস্থ্যে দারুণ শরীর, ধারালো নাক, মোটা ভুরু। পুরুষ হিসেবে সৌন্দর্যতা একটু বেশি। চুলগুলো পাতলা, কিঞ্চিত কালচে ঠোঁট, ওপর মুছ দাড়ি নেই। অনিন্দিতা অবলোকন শেষে বিড়বিড় করে উঠল, হিটলার। পরক্ষণেই সেই মুখ চেপে হেসে ফেলল। দু কদম পিছিয়ে আবার মুখটা গম্ভীর করে ফেলল। সেই লোককে এত পর্যবেক্ষণ করছে কেন? ছি! এ ব্যাঘ্র পায়ে বাথরুমে ঢুকে সেই ক্ষণেই ফট করে চোখ খুলে যান। মাথার উপর থেকে হাত সরিয়ে উঠে বসে। নজর তার বাথরুমের দরজার দিকে স্থির। নিবরাস গভীর ঘুমে। খুশি বুকের উপর মাথা চেপে রাখে। হার্টবিট শোনা যাচ্ছে। খুশি উৎফুল্ল হয়ে শুনছে তা। খুশির ইদানিং ভয়ভীতির পরিমাণ বাড়ছে। তার মনে হয় বাড়িতে অন্য কেউ আছে। সে সর্বক্ষণ খুশির উপর নজরদারি রাখছে। এই কথা নিবরাসকে বললে সে কি বিশ্বাস করবে? ভাবনার মধ্যেই নিবরাসের ঘুম ছুটে যায়। বুকের উপর ভারী কিছুর অবস্থান টের পায় সে। পরক্ষণে বুঝতে পারে এটা ওরই বউ। ও হাত উঠিয়ে মেয়েটার ঘাড়ে রাখে। এলোমেলো ব্যগ্র গতিতে সেখানটায় হাত বুলিয়ে ঘুমো ঘুমো কণ্ঠে ডাকে, সোনা, ওয়েক আপ। খুশি মাথা তুলে তাকাই চট করে। বিস্তর হেসে বলে, আমি জেগেই আছি। নিবরাস ভুরু নাচায়। বাহ, ঘুম পুরো হয়েছে দেখছি। খুশি মাথা দোলায়। আজ বাসায় থাকুন প্লিজ।
কেন? একা একা ভালো লাগে না। নির্বাস তাকে নাক ঘেঁষে আশ্চর্য হয়ে বলে। হঠাৎ কি হলো? জানি না, প্লিজ আজকে থাকুন, আমার ভালো লাগবে। একা বাসায় ভয় হয়। নির্বাসের কপালে গাঢ় ভাঁজ হয় বলে। মানুষ আনার ব্যবস্থা করব। খুশি কথার মানে ধরতে পারে না, অবুঝ গলায় আওড়ায়। মানে? নির্বাসের হাত যায় সোজা খুশির পেটে, কামিজ ভেদ করে গরম শরীরে শীতল হাত ছুঁয়ে নির্বাস বাঁকা হাসে। বুঝতে পারছো না? খুশির কান গরম হয়, তৎক্ষণাৎ উঠে বসে বলে, ধ্যাত, সব সময় মজা ভালো লাগে না। নির্বাস শব্দ করে হেসে ওঠে। খুশি লজ্জায় মুখ ঢাকে, ভেতরে মিশ্র অনুভূতির রাজ। নির্বাস বাচ্চা চাইলে সে কখনোই তাকে ফিরিয়ে দেবে না। মিনিটখানেক গড়াতেই নির্বাস হাসি থামিয়ে নরম গলায় বলে, মজা করছিলাম খুশবু। তোমার বয়স হোক আগে, এরপর নিজের বংশধর বাড়ানোর চিন্তাধারা করব, কি বলো? নাকি তোমার কোনো তাড়া আছে? খুশি দ্রুত পায়ে রুম ছাড়ে। জবাব না পেয়ে আবারও হেসে ওঠে নির্বাস। হাসির তালে তার চোখে জল জমে এক সময়। নির্বাস ভারী অবাক হয় তাতে। আঙুলের ডগার সাহায্যে নোনা জল নিয়ে চোখের সামনে ধরে। তার ছেলের হাসি ঠোঁটে হানা দেয়, আপন মনে বিড়বিড় করে, শালার দুঃখের সময়ও আসে, সুখের সময়ও। নির্বাস বুক ভরে নিঃশ্বাস টানে। খুশি ওর দ্বিতীয় স্ত্রী। রাজনীতির পাশাপাশি ওর একটা ব্যবসা আছে। খুশির ভাই এককালে ওর অফিসের ম্যানেজার ছিল, এরপর সে নিজের ব্যবসা শুরু করেছে। খুশির সাথে ওর সাক্ষাৎ হয়েছে অদ্ভুত এবং অনাকাঙ্ক্ষিতভাবে। মেয়েটা এসেছিল ভাইয়ের জন্য টিফিন নিয়ে। নির্বাস ওকে দেখেছে স্বাভাবিকভাবেই। তখন নির্বাসের বয়স 31 আর খুশির 18 বা তার চেয়েও একটু বেশি। বয়সে অত্যাধিক ছোট মেয়েটিকে ওর প্রথম দেখায় মনে না ধরলেও একদিন ম্যানেজার জানান খুশির বিয়ে দেওয়ার তাড়ায় আছেন উনি। নির্বাস তখন জীবনের সবচেয়ে বাজে সময় পার করছে। প্রথম স্ত্রী আবিহার থেকে প্রতারণা পেয়ে সে পুরোদমে ভেঙে গুড়িয়ে গিয়েছিল। নতুন বিয়ে চিন্তা না করলেও খুশিকে দেখে মায়ায় জন্মায়। পিতৃমাতৃহীন একটা মেয়ে, রূপ থাকলেও কোনো পাত্রপক্ষই এমন মেয়েকে ঘরে তুলতে চাইছিল না। ভাই সমানতালে পাত্রের খোঁজ করে যাচ্ছে, মন মতো পাত্রও পাচ্ছিল না। শেষমেশ বিয়ে ঠিক করতে চাইলে এক বেকারের সঙ্গে। নির্বাস তৎক্ষণাৎ আর্জি জানায় সেই মিষ্টি মেয়েকে বিয়ে করবে। খুশির পায়েই এক পায়ে রাজি। এরপর এক শুক্রবার দুপুরেই কোনোরূপ আড়ম্বরতা ছাড়াই ওদের বিবাহ সম্পন্ন হয়। বিয়ের বয়স সামনের মাসে 2-এ পড়বে। ইতোমধ্যেই নির্বাস নিজের মন প্রাণ সঁপে দিয়েছে নারীর তরে। খুশি বউকে ছাড়া বেঁচে থাকাও অসম্ভব মনে হয় ইদানিং। বুক ভর্তি ভালোবাসার বিপরীতে জঘন্য রকমের প্রতারণা পেয়ে যে নির্বাস আবার কাউকে ভালোবাসতে পারবে, এটা বোধহয় নির্বাস কল্পনায়ও আনেনি। অনিন্দিতা দম ধরে বসে আছে ফ্রন্ট সিটে। ইজান এলো হেলে দুলে। পেছনে সিটে বসতে গিয়ে দেখলো মেয়েটার সামনে বসা। সে তপ্ত নিঃশ্বাস ফেলে ডাকলো, পেছনে আসো। অনিন্দিতা মিহি গলায় জবাব দিল, এখানে বসতে ভালো লাগছে। ইজান অতিষ্ঠ হলো, নিজেই বসে পড়লো এবার ড্রাইভিং সিটে। বাইরের ড্রাইভার বেচারা অসহায়ের মতো দাঁড়িয়েছিল। ইজান তাকে থমকে বলল, দাঁড়িয়ে আছো কেন? গেট খুলো গিয়ে। অনিন্দিতা মাথা হেলিয়ে রাখে জানালার ধারে। ইজান আগে থেকে আজ জানালা খোলা রেখেছে। ইজান অনেকক্ষণ চুপ থেকে হঠাৎ প্রশ্ন করলো, অ্যাড্রেস বলো। অনিন্দিতা নড়ে চড়ে উঠে অ্যাড্রেস বলল। ইজান সেদিকেই গাড়ি নিল। অনেকদিন পর ড্রাইভ করছে ও। রাফ ড্রাইভিং এর প্রশ্নই উঠে না। ধীরে সুস্থে স্টিয়ারিং ঘোরাচ্ছে। তাতেই বিরক্তবোধে জর্জরিত হচ্ছে অনিন্দিতা। তবে মুখ খুলে কিছু বলল না। আপাতত মন মেজাজ ভালো নেই ওর। ইজান নিজের মতোই ড্রাইভ করলো পুরোটা রাস্তা। বাড়তি কোনো কথা হলো না দুজনের মধ্যে। দীর্ঘ 2 ঘন্টার জার্নি শেষ হলো। কালো রঙের গাড়িটা থামলো একটা পারিবারিক কবরস্থানের সামনে। অনিন্দিতা লম্বা দম টেনে নেমে পড়ে একাই। ইজান নামে ধীর পায়ে, কোনো তাড়াহুড়ো নেই। অথচ অনিন্দিতা কবরস্থানের গেটের সামনে দাঁড়িয়ে অশান্ত হয়ে উঠল। ইজানের দিকে ফিরে বলল, আপনি যাবেন ভেতরে? ইজানের সম্বিত ফিরে। মহিলা প্রবেশ নিষেধ, ভেতরে ওকেই যেতে হবে। ও পা বাড়ালো। যাওয়ার আগে কেবল বলল, এক পাও নড়বে না এখান থেকে। অনিন্দিতা মাথা নাড়িয়ে সম্মতি দেয়। ইজান ভেতরে ঢুকে মাঝখানের সরু রাস্তা ধরে এগোয়। প্রত্যেকটা কবরের পাশে নাম লেখা। হাঁটতে হাঁটতেই কাঙ্ক্ষিত স্থানে পৌঁছায়। পাথরের ওপর খোদাই করে লেখা মালিনী শেখ, পাশেরটায় লেখা আলী আহমেদ। অনিন্দিতা একসময় বসে পড়লো রাস্তার ধারে। অদূরেই একটা গাড়ি দাঁড় করানো, ওটাই গার্ডরা আছে। অনিন্দিতা সেদিক থেকে মুখ ঘুরিয়ে ঠোঁট ভেঙে কেঁদে ফেলল। আজ তার বাবা মায়ের মৃত্যুবার্ষিকী। ওর মায়ের মৃত্যু তারিখেই আলী আহমেদ আত্মহত্যা করেছিলেন। অনিন্দিতা নিজেই নিজের মুখ চেপে ধরল। আওয়াজ আটকানোর বৃথা এক প্রয়াস।
গুনে গুনে 15 মিনিট পর ইজান বেরোলো। ভার হওয়া বুক নিয়ে গেটের বাইরে পা রাখতেই খালি রাস্তা দেখেও সমস্ত চিত্ত অস্থির হলো। এদিক ওদিক চাওয়াচই করে, ডান দিকে তাকিয়েও ছুট লাগালো। মাটির ওপর দেয়ালের সঙ্গে ঠেস দিয়ে বসে অনিন্দিতা একাধারে কেঁদে চলেছে তখনও। ইজান কি করবে কি বলবে কিছুই জানা নেই। ওর নিজেরই অদ্ভুত অনুভূতি হচ্ছে, মেয়েটাকে থামানোর শক্তি ওর মধ্যে নেই। সান্ত্বনা দেওয়ার জন্য ইজানের গলায় শব্দ আসছে না, সব কেমন দলা পাকিয়ে যাচ্ছে। ও জড় পদার্থের মতো দাঁড়িয়ে রইল। একসময় কাঁদতে কাঁদতে মেয়েটা হেলে পড়ল সামনে, কপাল ঠেকলো ইজানের হাঁটুতে। চকিতে ইজানের হাত গিয়ে ঠেকলো মেয়েটার মাথায়। মেঘস্বরে বিড়বিড় করলো কি যেন। সেকেন্ড খানিকের মাথায় হাঁটুর উপর সম্পূর্ণ ভর ছেড়ে দিল অনিন্দিতা। ইজান হতভম্ব হয়, বুকেও ওর দুবাহু আঁকড়ে ধরে টেনে তোলে। বুকের উপর রেখে গালে আলতো হাতে চাপড় দিয়ে ব্যাকুল গলায় ডাকে, এই মেয়ে, এই চোখ খোলো। অনিন্দিতা, টেনশন বাড়িও না আমার, বকবো কিন্তু। প্লিজ ওপেন ইউর আইজ অনিন্দিতা। সে ব্যাকুল গলার আকুল আবেদন অনিন্দিতার কান গলিয়ে প্রবেশই করল না। তার পূর্বে সে জ্ঞান হারিয়েছে। ইজান বহু কষ্টে নিজের হতভম্বী ভাব কাটালো। মনে পড়ল মেয়েটা সকাল থেকে একটা দানা অবধি মুখে তুলেনি। ইজান দুহাতে ওকে বুকের সঙ্গে আগলে রাখে, যেন ছেড়ে দিলেও কোথাও ছুটে পালাবে। ইজানের বুকের উথাল পাতালে নির্বোধ মেয়ে টের পাচ্ছে না। টের পেলে নিশ্চয়ই নিজেই লজ্জা পেত, নদুপা দূরে সরে যেত। ইজান দুহাতে ওকে বুকের সঙ্গে চেপে রাখে। আশ্চর্যজনক ব্যাপার, মেয়েটাকে বুকে ধরে রাখতে কেমন আজব এক প্রশান্তির হাওয়ায় হৃদয় ভেসে যাচ্ছে। এটাকে কি পা পিছলে প্রেমে পড়া বলা যায়?